হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 8। অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে ভূগোল বিষয়ে থার্ড ইউনিট টেস্টের জন্য যে প্রথম স্কুল আছে অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। এখান থেকে সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। চলো প্রথমেই দেখে নিই। একের দাগে যে প্রশ্নটি আছে, বিশ্ব মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থানসমূহ চিহ্নিত করতে বলছি, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং আছে। প্রথমে দেখো, 1 নম্বরে আছে হাডসন উপসাগর, 2 নম্বরে আছে দেখো মিসিসিপি নদী, 3 নম্বরে আছে দেখো আন্দিজ পর্বতমালা, 4 নম্বরে আছে দেখো ল্যানোস তৃণভূমি, 5 নম্বরে আছে দেখো গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। প্রথমেই দেখে দেখো হাডসন উপসাগর উত্তর আমেরিকায় ঠিক এখানটায় অবস্থিত, চিহ্নিত করা আছে দেখো হাডসন উপসাগর। 2 নম্বরে দেখো মিসিসিপি নদী, ওটাও উত্তর আমেরিকায়। 3 নম্বরে দেখো আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার ঠিক পশ্চিম দিকে অবস্থিত, দেখো মানচিত্রে দেখানো আছে। 4 নম্বরে আছে দেখো ল্যানোস তৃণভূমিটাও দক্ষিণ আমেরিকায় অবস্থিত, দক্ষিণ আমেরিকার ঠিক উত্তর দিকে, উপরের দিকে। 5 নম্বরে আছে দেখো গ্রেট অস্ট্রেলিয়ান বাইটটা ওসিয়ানিয়ার ঠিক নিচের দিকে অবস্থিত, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। মানচিত্র আশা করি বুঝতে পেরেছো। তবে এগুলো এখন জাস্ট একটু দেখে রাখবে মনে রাখার জন্য, বাট পরীক্ষার আগে একটু ভালো করে দেখে যাবে, নয়তো ভুলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এখন থেকেই দেখে করলে, ঠিক আছে। এবারে চলো 2-এর দাগে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে বলেছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। 2-এর দাগের 1-এ দেখো ভূত্বক স্তরটির গড় ঘনত্ব। আমাদের পৃথিবীর যে ভূ অভ্যন্তর আছে তার সবচেয়ে উপরের স্তর হচ্ছে ভূত্বক, সেই ভূত্বকের স্তরের গড় ঘনত্ব কত? অপশন বি রাইট অ্যান্সার, 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 2 নম্বরে দেখো একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কি? এখানে কিন্তু শিলা হতো, সেল হয়ে গেছে, শিলার হতো। উদাহরণ হচ্ছে অপশন সি হবে রাইট অ্যান্সার, ব্যাসল্ট। 3 নম্বরে দেখো মাঝারি উচ্চতার যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো, এখানে ঘ হবে, ঘ আকার হবে না, ঘ হবে, মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো অল্ট্রোস্ট্র্যাটাস, অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার 4 নম্বরে দেখো জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়ায় কি বলে? অপশন সি হবে রাইট অ্যান্সার, ঘনীভবন। এটা কিন্তু বাষ্পের। 5 নম্বরে দেখো যে জলবায়ু অঞ্চলের প্রসার সবচেয়ে কম তা হলো, অপশন বি হবে রাইট অ্যান্সার, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রসার সবচেয়ে কম, অর্থাৎ বিস্তার সবচেয়ে কম। 6 নম্বরে দেখো সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো কি? সাইবেরিয়ায় যারা বসবাস করে উপজাতির নাম হচ্ছে, অপশন সি হবে রাইট অ্যান্সার, ইয়াকুত। এবারে 7 নম্বরে দেখো বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, এটা নিশ্চয়ই সবাই জানো, অপশন বি হবে রাইট অ্যান্সার, 5ই জুন। 8 নম্বরে দেখো ইটাই রোগের জন্য দায়ী, অপশন সি হবে রাইট অ্যান্সার, ক্যাডমিয়াম। 9 নম্বরে দেখো রূপোর শহর বলে প্রসিদ্ধ শহরটি হলো ব্রোকেন হিল, অপশন বি রাইট অ্যান্সার, ব্রোকেন হিল। 10 নম্বরে দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত শ্রেণী হলো অস্ট্রেলিয়ান রেঞ্জ। এইবারে চলো 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ তরঙ্গ তরল বা অর্ধতরলের মাধ্যমের মধ্য দিয়ে প্রভাবিত হতে পারে না। কোন তরঙ্গ? গৌণ তরঙ্গ, বা যাকে আমরা এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বলে থাকি। তাহলে শূন্যস্থান লিখবে এস তরঙ্গ লিখবে, ঠিক আছে। এস তরঙ্গ তরল বা অর্ধতরলের মাধ্যম দিয়ে প্রভাবিত হতে পারে না, এস তরঙ্গ লিখবে, ঠিক আছে। গৌণ লেখার দরকার নেই, এস তরঙ্গই লিখবে। 2 নম্বরে দেখো কেন্দ্রমণ্ডলের ভেতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে ড্যাশ বিযুক্তি রেখা। কোন বিযুক্তি রেখা রয়েছে? লেহম্যান বিযুক্তি রেখা রয়েছে। এইখানে যে অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ এই লেয়ারটা লাল রঙের, আর তার ঠিক ভেতরের দিকে বহিঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে। এর তাহলে বাইরে এর মাঝখানে কোন স্তর রয়েছে বা কোন বিযুক্তি রেখা রয়েছে? এর মাঝখানে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। এবার 3 নম্বরে চলো মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে ড্যাশ পাত। মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে ভূগর্ভে মহাসাগরীয় পাত প্রবেশ করে, কেন বলতো? মহাসাগরীয় পাতটা অপেক্ষাকৃত ভারী, কারণ ওটা ব্যাসল্ট শিলা দ্বারা তৈরি, ব্যাসল্ট শিলা তুলনামূলকভাবে ভারী। আর মহাদেশীয় পাত গ্রানাইট শিলায় তৈরি, গ্রানাইটটা তুলনামূলকভাবে একটু হালকা, তবে হালকাটা উপরে থেকে যায়, ভারী পাতটাই নিচে প্রবেশ করে।
মহাসাগরীয় পাত নিচে প্রবেশ করবে, মনে রাখবে। এবার 4 নম্বরে দেখো ইন্দোনেশিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো ড্যাশ। ইন্দোনেশিয়ার একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে ক্রাকাতোয়া। ক্রাকাতোয়া পাশের ছবিও দেওয়া আছে, দেখবে ক্রাকাতোয়া। 5 নম্বরে দেখো মার্বেল ড্যাশ শিলার উদাহরণ। মার্বেল হচ্ছে একটা রূপান্তরিত শিলার উদাহরণ। ঠিক আছে, মার্বেল হচ্ছে কোন শিলা? রূপান্তরিত শিলা। এবার 6 নম্বরে দেখো পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে ড্যাশ। পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলা হয় কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল। ঠিক আছে, উত্তর গোলার্ধে ডান দিকে বিক্ষেপ ঘটে আর দক্ষিণ গোলার্ধে সামান্য বাম দিকে বিক্ষেপ ঘটে, ছবিতে দেওয়া আছে দেখো। এইবারে চলো 3 দাগের 7 নম্বর প্রশ্ন দেখো। ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ড্যাশ। ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে সব থেকে বায়ুর চাপ কম থাকে সেটা কি বলা হয়? আই অফ দ্য সাইক্লোন বা ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। এইখানে দেখো এই ঘূর্ণবাতে কি হচ্ছে? রোটেশন হচ্ছে বাতাসের, তার যে মাঝখানে এইখানে বায়ুর চাপ সবচেয়ে কম, যেখানে পয়েন্টিং দিয়ে দেখাচ্ছি দেখো। এবারে দেখো 8 নম্বরে দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে ড্যাশ অরণ্য দেখা যায়। মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে হচ্ছে ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের অরণ্য দেখা যায়, পাশে ছবি দেওয়া আছে দেখেছো। যারা ভারতে বসবাস করো তারা অবশ্যই জানবে যে ভারতের উপকূলবর্তী যে সমস্ত এলাকা আছে সেখানে ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য তো দেখা যায়। ঘুরতে যারা গেছো বা যাদের বাড়ি, সবাই নিশ্চয়ই প্রায় জানবে। 9 নম্বরে দেখো উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার ড্যাশ মাটি ও জল দূষণ ঘটায়। রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে। অতিরিক্ত ব্যবহার শূন্যস্থানে কি বসবে? অতিরিক্ত ব্যবহার বসবে, এইটুকু বসবে। অতিরিক্ত ব্যবহার ফলে হচ্ছে মাটি আর জল দূষণ ঘটায়। এবার 10 নম্বরে দেখো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর, এটা নিশ্চয়ই জানো, আগেও পড়েছো, গ্রেট ব্যারিয়ার রিফ। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এবারে চলো 4 দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নি। বলছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে বাক্যের পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে বাক্যের পাশে অশুদ্ধ লিখতে বলেছে, বা অ লিখতেও বলে এবং সু লিখতে বলে। ঠিক আছে, 1 নম্বরে দেখো কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন, এটা কিন্তু অশুদ্ধ। কেন অশুদ্ধ বলতো? কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো লোহা ও নিকেল। অ্যালুমিনিয়াম ও সিলিকন হলো ভূত্বকের উপাদান। এবারে দেখো দুটি পাত ঘর্ষণ সহ পাশাপাশি চলমান হলে পাত সীমান্তে প্রচুর ভূমিকম্প হয়, এটা কিন্তু শুদ্ধ। দুটি পাতের যখন ঘর্ষণ সহ চলাচল চলমান হয় তখন কি হচ্ছে? পাত সীমান্তে অর্থাৎ পাতের যে বর্ডার, এই যে সীমানা, সীমানাতে কি হচ্ছে? সীমানাতে হচ্ছে প্রবল ভূমিকম্প হয়, এটা কিন্তু শুদ্ধ। 3 নম্বরে দেখো শুধু ভূ অভ্যন্তরে প্রচন্ড চাপের ফলেই শিলা রূপান্তরিত হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। কারণ কি? শুধু চাপ নয়, শিলা রূপান্তরিত হওয়ার জন্য শুধু চাপ নয়, তার সঙ্গে কি দরকার? প্রচন্ড তাপ দরকার এবং রাসায়নিক প্রক্রিয়ার ফলেও শিলা রূপান্তরিত হয়। ঠিক আছে, এবারে 4 নম্বরে দেখো অধিক ভূমির ঢাল দ্রুত মাটির সৃষ্টির সহায়ক, এটা কিন্তু অশুদ্ধ। কারণ মাটি সৃষ্টির জন্য যে হিউমাস দরকার সেটা কিন্তু অধিক ভূমির ঢাল থাকলে কি হবে? অধিক ভূমির ঢাল থাকলে মাটির ক্ষয় বেশি হয় এবং মাটি জমতেই পারে না, যা মাটি সৃষ্টিতে বাধা দেয়, এটা কিন্তু অশুদ্ধ হবে। সেই জন্য ঢাল বেশি হলে মৃত্তিকা সৃষ্টি হতে বেশি সময় লাগবে, দ্রুত হবে না কোনোদিন। 5 নম্বরে দেখো বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রভাবিত হয়, এটা কিন্তু শুদ্ধ। এই জন্য দেখবে কোনো যখন সাইক্লোন তৈরি হয়, কেন্দ্রে যখন ঘূর্ণবাত থাকে, বায়ু কি হয়? উচ্চচাপ অঞ্চল থেকে সেই কেন্দ্রের নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ছুটতে থাকে। সেম ভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রভাবিত হয়, এটা শুদ্ধ। কারণ বায়ু স্বাভাবিকভাবেই চাপ সমতা বজায় রাখার জন্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছুটে যায়। ঠিক আছে, এবারে 5 দাগে দেখো দু একটি শব্দে উত্তর দিতে বলেছে। 1 নম্বরে দেখো মিস্ট্রাল কোন প্রকার বায়ু? মিস্ট্রাল হচ্ছে স্থানীয় শীতল বায়ু। 2 নম্বরে দেখো তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে কি প্রকার অধঃক্ষেপণের সম্ভাবনা থাকে? তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে অধঃক্ষেপণ কি কি প্রক্রিয়া হয়? অধঃক্ষেপণ একটা হচ্ছে তরল বা যেটা বৃষ্টিপাত রূপে হয়, আর একটা হচ্ছে কি তুষারপাত বা শিলাবৃষ্টি রূপে হয়। যখন হিমাঙ্কের নিচে থাকা মানে কি ঠান্ডা বেশি থাকবে, তাহলে কি হবে? জল বরফে পরিণত হয়ে যাবে। তখন তাহলে কি হবে? হিমাঙ্কের নিচে থাকলে তুষারপাত বা শিলাবৃষ্টি রূপে অধঃক্ষেপণের সম্ভাবনা থাকে, তাই তো।
এবারে দেখো 3 নম্বরে দেখো ইগলু কি। ইগলু হচ্ছে, এটা আগেই পড়েছে, এস্কিমোদের তৈরি বরফের ঘরকে ইগলু বলা হয়। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো ইগলুর। এবার 4 নম্বরে দেখো 1992 সালে আর্থ সামিট কোথায় হয়েছিল। 1992 সালে আর্থ সামিট হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। ঠিক আছে। এবার 5 নম্বরে দেখো নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কুক, বা তার আরেকটা নাম আছে আওরাকি। মনে রাখবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কুক। এবারে 6-এর দাগে চলো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলেছে। 1 নম্বরে দেখো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করতে বলেছে। প্রথমেই দেখে নাও ম্যাগমা লাভার, এখানে একটা অবস্থানের ভিত্তিতে একটা দিয়েছি, দেখে নাও। স্থান কোথায়, ভূগর্ভের অভ্যন্তরে থাকা উত্তপ্ত গলিত তরল পদার্থ হলো ম্যাগমা, এটা নিশ্চয়ই জানো। ম্যাগমার লাভার মধ্যে এটাই হচ্ছে বেসিক পার্থক্য। লাভা কি, এই ম্যাগমা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়। তাহলে অবস্থান কোথায় থাকলো, ম্যাগমা যখন ভূগর্ভে থাকছে সেটা ম্যাগমা, আর যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে সেটা হচ্ছে লাভা। ঠিক আছে, এইটাই বেসিক পার্থক্য। এবার চলো পার্থক্যটা দেখে নিই। এবার ডান পাশে দেখো বিষয় দেখো স্থান, যেটা পড়লে ভূ অভ্যন্তরে থাকা উত্তপ্ত গলিত পদার্থ হচ্ছে ম্যাগমা, আর যখন তা ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসছে তখন তা লাভা হয়ে যাচ্ছে। অবস্থান কোথায়, ম্যাগমা ভূগর্ভে অবস্থান করে, লাভা ভূপৃষ্ঠের উপরে অবস্থান করে। অবস্থা কিরকম, গলিত শিলা রূপে থাকে এবং চাপের মধ্যে থাকে। যেহেতু ভূগর্ভের মধ্যে থাকছে কি হবে, গলিত শিলা রূপে থাকবে এবং চাপের মধ্যে থাকবে। আর লাভা কি, ভূপৃষ্ঠে বেরিয়ে এলে অপেক্ষাকৃত চাপ মুক্ত অবস্থায় থাকে। তাপমাত্রা কি, অত্যন্ত উচ্চ তাপমাত্রায় থাকে যেহেতু ভূ অভ্যন্তরে আছে। আর ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এলে লাভা কি হচ্ছে, ধীরে ধীরে শীতল হতে থাকে। উদাহরণ কি, ভূগর্ভের ম্যাগমা চেম্বারে থাকে, আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ, বা এটা একটা কোথায় থাকেও লিখতে পারো। আগ্নেয়গিরি থেকে এটা নির্গত হয়, আর এটা হচ্ছে ম্যাগমা চেম্বারে থাকে। ঠিক আছে, উদাহরণ না দিয়ে কোথায় থাকে সেটাও লিখতে পারো। এবারে দেখো 2 নম্বর যে প্রশ্নটি আছে, অপসারী পাত সীমানাকে গঠনকারী বা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বলা হয়, তাই তো। এই কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বা গঠনকারী পাত সীমানা কেন বলা হয় অপসারী পাত সীমানাকে। চলো পয়েন্ট আকারে দেওয়া আছে, দেখে নাও বুলেট দিয়ে। এই সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। অপসারী পাত সীমানায় কি হচ্ছে, দুটি পাত পরস্পর থেকে দেখো ছবিতে বিপরীত দিকে সরে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ভূগর্ভের ম্যাগমা ফাটল দিয়ে উপরে উঠে আসছে, এই ম্যাগমা ফাটল দিয়ে কি উপরে উঠছে। যেহেতু এখানে ফাঁকা স্থান হচ্ছে কি, ম্যাগমাটা ফাটল দিয়ে উপরে উঠে আসছে। এই ম্যাগমা শীতল হয়ে নতুন ভূত্বক গঠন করে। এই যে ম্যাগমাটা বেরিয়ে এলো সেটা শীতল হয়ে এখানে কি হচ্ছে, এই জায়গাটায় নতুন ভূত্বক গঠন করবে, নতুন ভূভাগ সৃষ্টি হয় বলে করায় একে গঠনকারী পাত সীমান্ত বলে। এখানে যেহেতু নতুন ভূভাগ সৃষ্টি হচ্ছে তাই একে গঠনকারী পাত সীমান্ত বলছে। এখানে কোনো প্রকার ডেস্ট্রাকটিভ বা কোনো প্রকার ধ্বংস হচ্ছে না, এখানে গঠিত হচ্ছে, কিন্তু কোনো প্রকার ক্ষয়ক্ষতি হচ্ছে না এখানে খুব একটা। ছবিটা দেখে ভালো করে পড়বে, বুঝতে পারবে, খুবই সহজ। এবারে চলো 3 নম্বর যে প্রশ্নটি আছে, পাললিক শিলা কিভাবে তৈরি হয়। 1 নম্বরে দেখো পয়েন্ট আকারে দেওয়া আছে, পুরোনো শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয়প্রাপ্ত হয়। ছবিতে দেখো 1 নম্বরে পুরোনো শিলা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক উপায়ে, সেটা বায়ুর দ্বারা হতে পারে, তাপমাত্রার দ্বারা হতে পারে, আর্দ্রতার দ্বারা হতে পারে, এটসেট্রা, বিভিন্ন প্রাকৃতিক উপায় হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার 2 নম্বর কি, নদী বায়ু বা হিমবাহ এই শিলাচূর্ণ বহন করে। নদী বায়ু বা হিমবাহ হচ্ছে শিলাচূর্ণকে কি করছে, বহন করছে। এবার 3 নম্বরে দেখো সমুদ্র বা হ্রদের তলদেশে পলি স্তরে স্তরে জমে। সমুদ্র বা হ্রদের তলদেশে 3 নম্বর ছবিতে দেখো পলিটা কি স্তরে স্তরে সঞ্চিত হতে আছে। 4 নম্বরে দেখো যুগের পর যুগ চাপে ও তাপে পলি জমাট বাঁধে। এইভাবে হচ্ছে যুগের পর যুগ চাপে ও তাপে স্তরে স্তরে পলি এইভাবে জমাট বাঁধতে থাকে। 5 নম্বরে এভাবে পলি রূপান্তরিত হয়ে পাললিক শিলা তৈরি করে। এভাবে পলি রূপান্তরিত হয়ে এরকম একটা শক্ত কঠিন রূপ নেয় যা পাললিক শিলায় রূপান্তরিত হয়। ঠিক আছে, ছবি দেখে দেখে পয়েন্টগুলো পড়বে, খুবই সহজ। যদি বুঝতে কোথাও না পারো তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবার 4 নম্বরে দেখো অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন কাকে বলে। প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ কাকে বলে চলো দেখে নিই। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার পর মধ্যাকর্ষণ শক্তির টানে তরল বা কঠিন অবস্থায়
যেমন কি কি অবস্থা একটু আগেই বললাম, বৃষ্টি, তরল অবস্থায় যদি আসে বৃষ্টি অবস্থায় আসবে, আর কঠিন অবস্থায় গেলে বরফ বা শিলাবৃষ্টি বা তুষার রূপে ভূপৃষ্ঠে পতিত হওয়ার প্রক্রিয়াকে অধঃক্ষেপণ বলে। অধঃক্ষেপণ দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে তরল আকারে, একটা হচ্ছে কঠিন আকারে। যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে তরল আকারে হয় অর্থাৎ বৃষ্টিপাত রূপে, আর তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে নেমে যায় তাহলে হচ্ছে তুষারপাত বা শিলাবৃষ্টি বা বরফকণা আকারে ঝরে পড়ে, তাকে অধঃক্ষেপণ বলছে। ঠিক আছে, আর সেটা কি জন্য হয়ে থাকে, এখানে দেখো মধ্যাকর্ষণ শক্তির টানে, কিন্তু মেন কারণটা মধ্যাকর্ষণ শক্তির টানে। মধ্যাকর্ষণ না থাকলে বৃষ্টির জল উপর দিকে চলে যেত, নিচে আর আসতো না। ঠিক আছে, এর প্রধান বৈশিষ্ট্য সমূহ দেখো। 1 নম্বর দেখো বুলেট দিয়ে দেওয়া আছে, এটি জলচক্রের একটি প্রধান অংশ। প্রেসিপিটেশন জলচক্রের প্রধান অংশ, প্রেসিপিটেশন না হলে জলচক্র কোনোদিন পূর্ণ হওয়া সম্ভব হতো না। জলচক্র পড়েছো আগে, জানো নিশ্চয়ই। 2 নম্বর দেখো, এটি জলীয় বাষ্পকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনে। কারণ কি, বৃষ্টি আকারে যখন পতিত হচ্ছে সেগুলো নদী নালা দিয়ে আবার সমুদ্রে ফিরছে, সেখান থেকে সূর্যের তাপে আবার জলীয় বাষ্প হচ্ছে, তাই জলীয় বাষ্পকে কি পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনছে। অর্থাৎ যে জলীয় বাষ্পটা আগে বাষ্পীভূত হয়ে উপরে গিয়ে মেঘ আকারে পরিণত হয়েছিল, সেইটা বৃষ্টিপাত আকারে আবার যখন পৃথিবীতে নেমে আসছে, কি হচ্ছে, ওই বাষ্পটা যে হয়ে উপরের দিকে উঠে গেছিল ওইটা ঘনীভূত হয়ে নিচে নেমে আবার পুনরায় ওই জলীয় বাষ্প বা জল আকারে ফিরে আসছে ওই জলীয় বাষ্পটা। সেটাই বলেছে, এটি জলীয় বাষ্পকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনে। 3 নম্বরে দেখো, বৃষ্টিপাত, তুষারপাত এবং শিলাবৃষ্টি এর প্রধান উদাহরণ। 4 নম্বরে দেখো, কুয়াশা বা শিশির অধঃক্ষেপণ নয়, কারণ এগুলো আকাশ থেকে ঝরে পড়ে না। কুয়াশা বা শিশিরকে কোনদিন অধঃক্ষেপণের পর্যায়ে ফেলবে না, এগুলো আকাশ থেকে ঝরে পড়ে না কিন্তু। ঠিক আছে, এবারে চলো নেক্সট, 7-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ উত্তর দিতে বলেছে। 1 নম্বরে দেখো, নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ থাকে? এটা আগেও পড়েছো, জানবে নিশ্চয়ই। প্রথমেই দেখে নাও 1 নম্বর পয়েন্টে সূর্যরশ্মির অবস্থান। নিরক্ষীয় অঞ্চল কি হচ্ছে, এই অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। সূর্য এইরকম ছবিতে দেখো সবসময় কি লম্বভাবে বা খাড়া ভাবে এইভাবে কিরণ দেয়। ফলে কি হচ্ছে, 2 নম্বর পয়েন্টে দেখো অধিক উষ্ণতা হবে। তীব্র তাপে এখানকার বায়ু সারা বছর অত্যন্ত উষ্ণ ও হালকা হবে। যেহেতু সোজাসুজি কিরণ দিচ্ছে একদম লম্বভাবে, সেহেতু সেখানে কি হচ্ছে, তাপমাত্রা বেশি হচ্ছে, তাই বায়ু কি হয়, সারা বছর অত্যন্ত উষ্ণ থাকে ও হালকা থাকে। এবারে কি হচ্ছে, এই হালকা বায়ু কি করবে, 3 নম্বর পয়েন্টে দেখো জলীয় বাষ্প। বিস্তীর্ণ জলভাগ থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুতে মিশবে। বায়ু যেহেতু হালকা আছে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, সেই জন্য কি হচ্ছে, বিস্তীর্ণ জলভাগ থাকে এখানে, সেই জলীয় বাষ্প এই বায়ুর মধ্যে মিশছে। এবার মিশার ফলে কি হচ্ছে, ঊর্ধ্বগমন হচ্ছে, হালকা ও আর্দ্র বায়ু কি হচ্ছে, সোজা উপরে উঠে যাচ্ছে। ছবিতে দেখো হালকা আর্দ্র বায়ু কি হচ্ছে, সোজা উপরে উঠে যাচ্ছে। 5 নম্বরে ফলাফল কি হচ্ছে, বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় সারা বছর স্থায়ী নিম্নচাপ বলয় তৈরি হয়। এভাবে কি হচ্ছে, এখান থেকে উপরে উঠে গেলে কি হচ্ছে, নিচে একটা শূন্যস্থান বা পরিণত হচ্ছে, বায়ুর ঘনত্ব কমে যাচ্ছে, লো প্রেসার তৈরি হয়ে যাচ্ছে, বায়ুর চাপও কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এখানে সারা বছর স্থায়ী নিম্নচাপ বলয় তৈরি হয়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বলয় তৈরি হয়। পয়েন্ট পয়েন্ট করে ছবি দিয়ে ভালো করে বোঝানো হয়েছে, ভালো করে দেখবে, দেখলে বুঝতে পারবে আশা করি। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লিখতে বলেছে। 1 নম্বরে দেখো আর্দ্র শীতকাল। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে কেবল শীতকালে বৃষ্টিপাত হয়। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে কেবল শীতকালে বৃষ্টিপাত হয়। 2 নম্বরে দেখো শুষ্ক গ্রীষ্মকাল। উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে, এটা নিশ্চয়ই জানো। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে হচ্ছে শীতকাল হচ্ছে আর্দ্র হয়, কারণ শীতকালে বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকাল শুষ্ক থাকে। কিন্তু আমাদের মৌসুমী বায়ুর ক্ষেত্রে সেটা উল্টা হয়, গ্রীষ্মকালে বা বর্ষাকালে বৃষ্টিপাত হয়, শীতকালে হচ্ছে শুষ্ক থাকে। এইটাই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর সঙ্গে মৌসুমী জলবায়ুর পার্থক্য। যদিও এখানে প্রশ্ন আলাদা বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, তাও এটা বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, 3 নম্বরে কি হচ্ছে, মাঝারি তাপমাত্রা থাকে। গ্রীষ্মকাল মনোরম উষ্ণ প্রকৃতির এবং শীতকাল মৃদু শীতল হয়। 4 নম্বরে বার্ষিক বৃষ্টিপাত কত হয়, এখানে সাধারণত 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এইগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুগত বৈশিষ্ট্য বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য। এবারে চলো 3 নম্বর যে প্রশ্নটি আছে দেখে নিই। পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লিখতে বলেছে। পরিবেশের অবনমন কিভাবে নিয়ন্ত্রণ করব? 1 নম্বরে বৃক্ষরোপণ করব। ব্যাপকভাবে গাছ লাগিয়ে মাটি ক্ষয় ও মরুভূমিকরণ রোধ করতে হবে। অর্থাৎ উদ্ভিদ বেশি থাকলে কি হয়, আমাদের
হচ্ছে বাস্তুতন্ত্রের একটা ভারসাম্য বজায় থাকবে, আমাদের জলচক্র বজায় থাকবে, বৃষ্টিপাত ঘটাতে এবং অক্সিজেন দিতে, পরিবেশকে ঠান্ডা রাখতে, সবকিছুতে একটা উদ্ভিদের অনেক বড় ভূমিকা রয়েছে। সেখানে কি করতে হবে, বৃক্ষরোপণ করে মাটি ক্ষয় আর মরুভূমিকরণকে রোধ করতে পারি আমরা পরিবেশের অবনমন থেকে বাঁচার জন্য। 2 নম্বরে কি বিকল্প শক্তি পেতে পারি, কয়লা তেলের বদলে সৌর বা বায়ু শক্তির ব্যবহার বাড়াতে হবে, কারণ যেগুলা জীবাশ্ম জ্বালানি কয়লা তেল, সেখান থেকে পরিবেশ দূষণ প্রচুর পরিমাণে হয়, পরিবেশের অবনমন ঘটছে। তাই সেগুলোর পরিবর্তে যদি এই বিকল্প শক্তি সৌরশক্তি বা বায়ু শক্তি ব্যবহার করি, সেখানে হচ্ছে কি পরিবেশ দূষণটা বা পরিবেশের অবনমনটা রোধ করা যেতে পারে। 3 নম্বরে কি বজ্র ব্যবস্থাপনা করতে হবে, কলকারখানা ও গৃহস্থলীর বজ্র শোধন করে ফেলতে হবে, অর্থাৎ কলকারখানা বা গৃহস্থলীর বর্জ্যকে সরাসরি না ফেলে দিয়ে কি করতে হবে, শোধন করে ফেললে সেখানে পরিবেশের অবনমন রোধ করা সম্ভব। 4 নম্বরে কি পরিকল্পিত নগরায়ন করতে হবে, পরিবেশের ক্ষতি না করে, অর্থাৎ যেটা হচ্ছে বৃক্ষচ্ছেদন করে বড় বড় শহর বিল্ডিং দাঁড় করানো হচ্ছে, সেইটা না করে গ্রিন সিটি যাকে বলা হয়, অর্থাৎ সবুজ শহর তৈরি করতে হবে। মানে গ্রিন সিটি আছে পরবর্তীকালে পড়বে, সেখানে সেরকম ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে শহর ও শিল্প গড়ে তুলতে হবে খুব সুন্দরভাবে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো গ্রিন সিটির, এরকম ভাবে, অর্থাৎ পরিবেশের কোনো প্রকার ক্ষতি, গাছপালাকে না কেটে গাছপালাকে একটা সুন্দর ভাবে রেখে তার মাঝখান দিয়ে রাস্তাঘাট নির্মাণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে পার্কল্যান্ড সাভানা ও ডাউনসে বলতে কি বোঝো। আগে এর আগেও পড়েছো পার্কল্যান্ড সাভানা, আর ডাউনস তো জানো একটা তৃণভূমি। চলো দেখে নি, পার্কল্যান্ড সাভানা কি আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে এক বিশেষ তৃণভূমি। এখানে চওড়া ঘাসের মাঝে মাঝে বিক্ষিপ্ত গাছ দাঁড়িয়ে থাকে, যা দেখতে অনেকটা পার্কের মতো লাগে, তাই এর নাম হচ্ছে পার্কল্যান্ড সাভানা, আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে কিন্তু। আর ডাউনস কি, অস্ট্রেলিয়ার মারে ডার্লিং ও নদী অববাহিকায় অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি, এটা এক প্রকার। পার্কল্যান্ড সাভানা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমি, ডাউনসটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। আর এটা পার্কল্যান্ড সাভানাটা হচ্ছে আফ্রিকায় অবস্থিত, ডাউনসটা হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত। ঠিক আছে, আর ডাউনসে কি হয়, এটি মূলত পশুপালন এবং গম চাষের জন্য বিখ্যাত। কিন্তু পার্কল্যান্ড সাভানায় বিভিন্ন বন্য জন্তু দেখা যায়, যেমন হচ্ছে জিরাফ, জেব্রা, সিংহ, ঠিক আছে, নেকড়ে এটসেট্রা দেখতে পাবে তুমি এখানে। ভালো করে পড়বে এটা। 4 নম্বরে আর সরি 8-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক বিস্তারিত উত্তর দিতে বলেছে। 1 নম্বরে দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান এবং সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা দিতে বলেছে। অবস্থান চলো দেখে নিই। অক্ষাংশগত অবস্থান, উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সাধারণত মৌসুমী জলবায়ু দেখা যায়। এই 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ থেকে 30 ডিগ্রি দক্ষিণ, এর মধ্যেই হচ্ছে আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান। ঠিক আছে, এর প্রধান প্রধান অঞ্চল কি কি, ভারত আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে। এখানে থাইল্যান্ড হবে, কিন্তু এটা স্যান্ড হয়ে গেছে ভুলবশত, এটা থাইল্যান্ড হবে। ভিয়েতনাম আছে, শ্রীলঙ্কা আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ এই অঞ্চলের অন্তর্গত। এছাড়া পূর্ব আফ্রিকাও পড়ছে কিছুটা, দক্ষিণ চীন পড়ছে এবং উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশ এই জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, যে যে অঞ্চলগুলো পড়ছে মানচিত্রে দেখো ছবিতে, এগুলা এখানে দেওয়া আছে প্রধান অঞ্চলগুলা, ভালো করে পড়বে এটা। এবার এখানকার জীব বৈচিত্র্যের বর্ণনা দিতে বলছি, চলো জীব বৈচিত্র্য দেখে নিই। প্রথমে উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদটা দেখে নিই কি কি আছে উদ্ভিদ বৈচিত্র্যটা। 1 নম্বরে দেখো বুলেটে দেওয়া আছে, এই অঞ্চলে প্রধানত পর্ণমোচী বা পর্ণপাতী অরণ্য দেখা যায়, অর্থাৎ পাতা ঝরে যায় এই অঞ্চলে উদ্ভিদদের। ঠিক আছে, যেমন শাল, সেগুন, পলাশ, শিমুল, মহুয়া, বাঁশ, পাশে কিছু ছবি দেওয়া আছে দেখো। পর্যাপ্ত বৃষ্টির অভাবে শুষ্ক শীতকাল এখানকার গাছের পাতা ঝরিয়ে দেয়, শীতকাল এখানকার এখানকার শুষ্ক হওয়ার জন্য গাছের পাতাগুলো ঝরে। আর প্রধান উদ্ভিদ তো ছবিতে দেওয়া আছে বললাম, শাল, সেগুন, মহুয়া, পলাশ, শিমুল, শিরীষ ও বাঁশ। বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চিরহরিৎ বা চিরসবুজ গাছ এবং কম বৃষ্টিপাতযুক্ত এলাকায় কাঁটা ঝোপ ও ঘাস জন্মায়। এই নিরক্ষীয় অঞ্চলের মধ্যে যেসব এলাকায় আবার বেশি বৃষ্টি হয় সেখানে চিরসবুজ বা চিরহরিৎ গাছ দেখা যায়, আর তুলনামূলক যেখানে কম বৃষ্টিপাত হয় সেখানে কাঁটা ঝোপ বা ঘাস জন্মায়। কিন্তু মেন বৈশিষ্ট্য এর পর্ণমোচী উদ্ভিদ কিন্তু দেখা যায় বেশিরভাগ জায়গায়। ঠিক আছে,
এবারে প্রাণী বৈচিত্র্যটা সম্পর্কে জেনে নিই চলো। এখানকার অরণ্য তৃণভূমিতে বৈচিত্র্যময় প্রাণী বাস করে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, পাশে কিছু ছবি দেওয়া আছে দেখো। রয়্যাল বেঙ্গল টাইগার, এশীয় হাতি, একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, হরিণ, ভাল্লুক, বুনো শুয়োর প্রধান। এছাড়া বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ, কুমির, কচ্ছপ, অজগর এবং অসংখ্য পাখি ও পতঙ্গ এই অঞ্চলের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, শেষে একটা সারাংশ দেওয়া আছে, দেখে নেবে। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মে প্রচুর বৃষ্টি ও শীতে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। এই জলবায়ু বৈশিষ্ট্যের কারণ এখানকার উদ্ভিদ ও প্রাণীজগতের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। মানে এই জলবায়ু বৈশিষ্ট্যের কারণে, অর্থাৎ গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টি হয় বা বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, আর শীতকাল শুষ্কতার কারণে এখানকার উদ্ভিদ ও প্রাণী জগৎ বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। এটা সারাংশ না দিয়ে এটা উপসংহার হিসেবে লিখতে পারো, শেষে উপসংহার বলে একটা পয়েন্ট করবে, দিয়ে এই সারাংশটা লিখতে পারো। ঠিক আছে, এইবারে চলো এর যে অথবা বা বিকল্পের প্রশ্নটি আছে দেখে নিই। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে বলেছে। চলো দেখে নিই জলবায়ুর বৈশিষ্ট্য কি হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। জলবায়ুর বৈশিষ্ট্য 1 নম্বরে দেখো, অধিক উষ্ণতা থাকে এখানে। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এটা কিন্তু লম্বভাবে পড়ে। ফলে এখানকার সারা বছরই তীব্র গরম থাকে এবং গড় তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস হয়। 2 নম্বরে দেখো, উষ্ণতা স্বল্প প্রসর। এই অঞ্চলে গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যে তাপমাত্রার পার্থক্য বা বার্ষিক উষ্ণতার প্রসার খুবই কম, প্রায় কত 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এখানে আলাদা করে কোনো শীতকাল বোঝাই যায় না। 3 নম্বরে দেখো, প্রচুর পরিচলন বৃষ্টিপাত হয়। সারা বছর তীব্র উষ্ণতার কারণে প্রতিদিন সকালে জলীয়বাষ্পযুক্ত বায়ু উপরে উঠে ঘনীভূত হয় এবং বিকেলে, সাধারণত বিকেল 4টার দিকে বজ্রবিদ্যুৎ সহ পরিচলন বৃষ্টিপাত ঘটায়। এরা মেনলি গ্রীষ্মকালে কিন্তু হয়ে থাকে। একে 4 o'clock রেন বলা হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার। এই পরিচলন বৃষ্টিপাতটা মেনলি কিন্তু গ্রীষ্মকালে হয়ে থাকে, খানিকটা কালবৈশাখীর মতো, তাই 4 o'clock রেন বলা হয়। ঠিক আছে, এবার 4 নম্বরে দেখো, উচ্চ আর্দ্রতা দেখা যায় এখানে। কারণ সারা বছর প্রচুর বাষ্পীভবন হওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, সারা বছর প্রচুর বাষ্পীভবন হচ্ছে, তাই কি হচ্ছে, জলীয় বাষ্প বাতাসে বেশি থাকছে এবং আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি থাকছে। ফলে এখানে কি অত্যন্ত অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূতি হয়। অর্থাৎ যেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে যে বায়ুতে, সেখানে বেশি অস্বস্তিকর হবে, ভ্যাপসা গরম অনুভূতি হবে, আমাদের শরীরে বেশি ঘাম বেরোবে। এইটাই মেন কারণ, যে বাতাসে যত বেশি জলীয় বাষ্প থাকবে সেখানে ভ্যাপসা গরম আর হচ্ছে অত্যন্ত অস্বস্তিকর আবহাওয়া দেবে এবং বেশি ঘাম বেরোবে। ঠিক আছে, এটা উচ্চ আর্দ্রতা এখানে। এবার 5 নম্বর হচ্ছে শান্ত বলয়। এই অঞ্চলে বায়ুর অনুভূমিক প্রবাহ বা চলাচল প্রায় থাকে না বললেই চলে। বায়ু মূলত গরম হয়ে সোজা উপর দিকে উঠে যায়, ফলে এখানে একটি শান্ত বলয় বা ডোলড্রামসের সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে শান্ত বলয় বা ডোলড্রামস দেখা যায়, কারণ বায়ুর এখানে অনুভূমিক চলনের চেয়ে বেশি উপরের দিকে চলন দেখা যায়। অর্থাৎ লম্বভাবে বায়ু সোজা উপর দিকে উঠে যায়, উষ্ণ এবং হালকা হয়ে। ঠিক আছে, এর যে সারাংশ অর্থাৎ উপসংহার যেটা দেওয়া আছে সে দেখে নাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর তীব্র গরম, প্রচুর পরিচলন বৃষ্টি, উচ্চ আর্দ্রতা ও শান্ত বলয়ের বৈশিষ্ট্য দেখা যায়। এখানকার ঋতুর বিশেষ পরিবর্তন নেই এবং ঘন চিরসবুজ অরণ্যের বিস্তার লক্ষ্য করা যায়। ঋতুর পরিবর্তন আছে, কিন্তু আমাদের 6টা ঋতু দেখা যায় ভারতবর্ষে। তবে পুরো যদি নিরক্ষীয় অঞ্চল দেখি, ঋতুর তেমন কোনো পরিবর্তন নেই। আমরা মেনলি 2-3টা ঋতুকেই দেখতে পাই। একটা হচ্ছে গ্রীষ্ম, শীত, বর্ষা, আরেকটা কি, কমেন্টে জানাবে। ঠিক আছে, ভারতবর্ষে যে 4টা ঋতু মেনলি দেখা যায়। 2 নম্বরে দেখো, মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করতে বলেছে। চলো দেখে নি মারে ডার্লিং অববাহিকায়। প্রথমেই দেখো, মারে ডার্লিং অববাহিকার একটা ছবি দেওয়া আছে, একটা মানচিত্র। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এই অববাহিকা কৃষি ও পশুপালনের জন্য বিশ্ববিখ্যাত। এখানকার কৃষির উন্নতির কারণ এবার দেখে নিই চলো। বাম দিকে দেখো, 1 নম্বরে কি আছে, উর্বর মাটি। এখানকার উর্বর পলি মাটি ও কৃষ্ণ মৃত্তিকা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। এখানে মেনলি পলি মাটি আর কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, যা কৃষিকাজের জন্য খুবই উপযোগী।
নম্বরে জলের যোগান। মারে ডার্লিং নদী এবং আর্টেজিও কূপ থেকে সারা বছর জলসেচ করা হয়। অস্ট্রেলিয়ায় কিন্তু বেশি আর্টেজিও কূপ দেখা যায়, ঠিক আছে। সেখানকার মারে ডার্লিং নদী আর এই আর্টেজিও কূপ থেকে সারা বছর জলসেচ করা হয়ে থাকে। 3 নম্বরে অনুকূল জলবায়ু। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু গম, বার্লি ও ওটস চাষের সহায়ক। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু গম, বার্লি আর ওটস চাষের জন্য সহায়ক। 4 নম্বরে হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা আছে এখানে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে, যেমন ট্রাক্টর, হারভেস্টার এটসেট্রা যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এবারে দেখো 2 নম্বরে যেটা কোশ্চেনে বলছিল পশুপালন উন্নতি লাভের কারণ। পশুপালনের উন্নতি কারণ কি? 1 নম্বরে বিস্তীর্ণ চারণভূমি এখানে দেখা যায়। এখানকার বিখ্যাত ডাউন্স তৃণভূমি পশুপালনের প্রধান কেন্দ্র, একটু আগেই পড়েছো। 2 নম্বরে পুষ্টিকর খাদ্য। তৃণভূমির প্রাকৃতিক ঘাস এবং আলফা আলফা ঘাস পশুদের প্রধান খাদ্য। 3 নম্বরে অনুকূল আবহাওয়া। শীতল ও মনোরম জলবায়ু পশুর স্বাস্থ্য ও পশম উৎপাদনের জন্য খুব ভালো। 4 নম্বরে উন্নত পরিকাঠামো। আধুনিক ডেয়ারি ফার্ম ও কসাইখানা পশুজাত দ্রব্য প্রক্রিয়াকরণে সাহায্য করে, এটসেট্রা কারণে এখানে কৃষির উন্নতি আর পশুপালনের উন্নতি ঘটেছে। আমি জাস্ট শর্ট আকারে পয়েন্ট আকারে দিয়েছি, যাতে তোমাদের পড়তে এবং লিখতে দুটোই সুবিধা হয়। শেষে একটা উপসংহার, যেটা সারাংশ দেওয়া আছে, লিখতে পারো এখানকার উর্বর মাটি, পর্যাপ্ত জলের যোগান, অনুকূল জলবায়ু, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিস্তীর্ণ ডাউন্স তৃণভূমি, পুষ্টিকর খাদ্য, মনোরম আবহাওয়া এবং উন্নত পরিকাঠামোর কারণে মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভ করেছে। ঠিক আছে, ভালো করে এটা দেখবে, খুবই ছোট ছোট পয়েন্ট আকারে দিয়েছি। চলো এর যে বিকল্প বা অথবা প্রশ্নটি আছে দেখে নিই। অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছে। 1 নম্বর আছে দেখো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। উত্তর ও উত্তর পূর্ব উপকূলে দেখা যায়। এখানকার গ্রীষ্মকাল ভারী বৃষ্টি হয় এবং শীতকাল শুষ্ক থাকে। গ্রীষ্মকালে এখানে ভারী বৃষ্টি হয় এবং শীতকালে শুষ্ক থাকে। কারণ এখানে কি, এখানে মৌসুমী জলবায়ুর প্রভাব কিছুটা দেখা যায়, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এবার 2 নম্বরে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল যেটুকু অঞ্চলে পড়ছে সেখানকার বৈশিষ্ট্য কি অস্ট্রেলিয়ার? দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এখানে গ্রীষ্মকাল শুষ্ক থাকবে এবং শীতকালে বৃষ্টিপাত হবে, যা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এখানকার তা বৈশিষ্ট্য। অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু যা যা আছে, সেই সব জলবায়ুর যে যে বৈশিষ্ট্য হবে, এইসব 4টা জলবায়ুর সেম বৈশিষ্ট্য হবে। ঠিক আছে, শুধু জলবায়ুগুলোর নাম পড়ে রাখবে। উষ্ণ মরু জলবায়ু অঞ্চল আছে এখানে। মধ্য পশ্চিম অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থিত। এখানে বৃষ্টিপাত অত্যন্ত কম হবে এবং গ্রীষ্মে চরম গরম থাকে, যেহেতু উষ্ণ মরু জলবায়ু। এবার 4 নম্বরে দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ডাউন্স অঞ্চল। এটা কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্বে মারে ডার্লিং অববাহিকায় দেখা যায়। এখানে জলবায়ু মনোরম এবং মাঝারি বৃষ্টিপাত হয়। দেখো পাশে একটা ম্যাপ দেওয়া আছে, এখানে পয়েন্টিং করা আছে। দেখো অস্ট্রেলিয়ার ঠিক উপরের দিকটা, উত্তর দিকটায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। আর 2 নম্বরে দেখো এই দক্ষিণ পশ্চিম দিকটায় হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা কমলা রঙের দেওয়া আছে। আর 3 নম্বরে উষ্ণ মরু জলবায়ুটা, বেশিরভাগ অঞ্চলটা উষ্ণ মরু জলবায়ু, অর্থাৎ বেশি এখানে মরুভূমি আছে এবং চরম গরম থাকে এখানে। আর নাতিশীতোষ্ণতা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে, বা দক্ষিণ দিকেই অবস্থিত ডাউন্স অঞ্চল, যেখানে হচ্ছে কি মনোরম আবহাওয়া থাকে। ভালো করে এটা দেখবে 4টে জলবায়ুর বৈশিষ্ট্য। এবার চলো 3 নম্বর যে প্রশ্নটি আছে, পরিবেশে অবনমন কি আর পরিবেশ অবনমনের প্রাকৃতিক মনুষ্য সৃষ্ট কারণ ও ফলাফল আলোচনা করতে বলেছে। পরিবেশ অবনমন কি একটু আগেই পড়েছো। প্রাকৃতিক বা মানুষের কাজের ফলে পরিবেশের উপাদানগুলি কি কি, সেটা জল, বায়ু আর মাটির গুণগত মান কমে যাওয়া এবং বাস্তুতন্ত্রের ক্ষতি হওয়াকে পরিবেশের অবনমন বলছে। অর্থাৎ প্রাকৃতিক বা মানুষের কাজের ফলে পরিবেশের উপাদানগুলি মেনলি হচ্ছে জল, বায়ু আর মাটি গুণগত মান কমে যাওয়া এবং বাস্তুতন্ত্রের ক্ষতি হওয়াকে পরিবেশের অবনমন বলছে। এবারে 1 নম্বরে দেখো বা এতে দেখো প্রাকৃতিক কারণ কি কি, ছবি দিয়ে নিচে নিচে লেখা আছে, দেখে নাও যাতে তোমাদের মনে থাকে খুব সহজে। প্রথমে অগ্নুৎপাত, বায়ুমণ্ডলে প্রচুর বিষাক্ত গ্যাস ও ছাই মেশে এর ফলে। 2 নম্বরে কি হচ্ছে ভূমিকম্প, সুনামি, এগুলো কিন্তু প্রাকৃতিক কারণ, হঠাৎ বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়। 3 নম্বরে খরা ও বন্যা, মাটির উর্বরতা নষ্ট করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে। এবার 2 নম্বরে দেখো বা বিতে দেখো মনুষ্য সৃষ্ট কারণগুলা।
অরণ্য নিধন করছি আমরা, গাছ কাটার ফলে মাটিতে কার্বন ডাই অক্সাইড বাড়ে ও ভূমিক্ষয় হয়, এমনকি বৃষ্টিপাতও হচ্ছে, বা বৃষ্টিপাতের যে চক্র, বৃষ্টি চক্র, সেটা হচ্ছে কম হচ্ছে। এবারে শিল্পায়ন ও নগরায়ন, কলকারখানার গাড়ি থেকে নির্গত ধোঁয়া জল ও বায়ু দূষণ ঘটাচ্ছে, এগুলো মনুষ্য সৃষ্ট কারণ। রাসায়নিকের ব্যবহার, চাষে অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহারের ফলে কি হচ্ছে, মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। কীটনাশক প্লাস রাসায়নিক সার লিখবে, কিন্তু এখানে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার লিখবে, এখানে রাসায়নিক সারটা দেওয়া নেই, রাসায়নিক সার যোগ করতে পারো, ঠিক আছে। এই দুটো হচ্ছে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কারণ। এর ফলাফল কি হচ্ছে চলো দেখে নি। ফলাফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে, ফলাফল এটা, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, বাসস্থান ধ্বংস হওয়া এবং বহু উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলা রেড ডাটা বুকে যেসব প্রাণী বা উদ্ভিদ প্রজাতির নাম বর্তমানে উঠেছে, সেগুলা কি জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এর ফলাফল স্বরূপ, অর্থাৎ পরিবেশের অবনমনের ফলাফল স্বরূপ রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে, এখন বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিচ্ছে, যেগুলো আগে হয়তো হতো না। সেগুলা কি যেন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, দূষিত জল ও বায়ুর কারণে মানুষের নানা দুরারোগ্য রোগ হচ্ছে, এগুলাই হচ্ছে ফলাফল। আরো অনেক ফলাফল আছে, বইতে দেখবে, আমি জাস্ট কিছু দিয়েছি গুরুত্বপূর্ণ কিছু, এবং পয়েন্ট আকারে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের খুব সহজে মনে থাকে এবং পরীক্ষায় লিখতে পারো, ঠিক আছে। ভালো করে এটা দেখে নেবে। এতটুকু পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা এত সময় মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর বন্ধুদেরকে এবং কাছের মানুষদের কাছে শেয়ার করে দিও। আর কোনো কিছু বুঝতে না পারলে বা কোথাও যদি বুঝতে না পারো বা কোনো কিছু নতুন করে জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি উত্তর দেই সবসময় কমেন্টে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, টাটা।